ওয়েলকাম সবাইকে আমেরিকান মানুষকে খুব হসপিটালের দ্বিতীয় পর্বে। যারা বিশ্বাস নিয়ে এসেছিল তারাই প্রথমে ভাঙল। বেসমেন্ট মেঝে ফাটার পর ধুলো ধোয়া আর অন্ধকার একসাথে উঠে এলো। দলটার মধ্যে আর কেউ আগের মতো নেই, কারণ চোখে দৃঢ়তা নেই। সবাই বুঝে গিয়েছে এটা তদন্ত না, এটা ফাঁদ। যে সদস্যটা অদৃশ্য হয়েছিল তার নাম ছিল মার্টিন। তার ব্যাগটা মেঝেতে পড়ে আছে। ক্যামেরা এখনো চলছে। ক্যামেরার পর্দায় হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য ভেসে এলো মার্টিন একটা অন্ধকার জায়গায় দাঁড়িয়ে। তার চারপাশে দেওয়াল না, কিছু যেন নড়ছে। তার মুখে একটাই কথা, ওরা অনেক। তারপর পর্দা কালো। দলের মধ্যে একজন ছিলেন ধর্মভিত্তি। তিনি ধীর কণ্ঠে বললেন, এটা শয়তানের শক্তি, প্রার্থনা শুরু করতে হবে। তিনি প্রার্থনা শুরু করতেই বেসমেন্টের বাতাস ভারী হয়ে গেল। দেওয়ালের চিত্রগুলো লাল থেকে কালো হয়ে গেল। মাটির নিচে ভেসে এলো গভীর গর্জন। হঠাৎ সেই ধর্মভিত্তি থেমে গেলেন। তার চোখ সাদা, মুখে অদ্ভুত হাসি। তিনি ধীরে ধীরে বললেন, প্রার্থনা এখানে পৌঁছায় না। তার কণ্ঠ তার নিজের না। তারপর তিনি নিজের হাত দিয়ে দেওয়ালের মাথায় ঢুকতে শুরু করলেন। রক্ত ঝরছে, কিন্তু তার মুখে ব্যথার ছাপ নেই। দল বুঝতে পারল এই জায়গা শুধু শরীর নেয় না, মনের ভিতরে ঢুকে পড়ে। হাসপাতালের ভিতরের সময় আলাদাভাবে চলে। ঘড়িতে 20 মিনিট, কিন্তু বাইরে ইতিমধ্যেই ভোর হয়ে গিয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর, হাসপাতালের নকশা বদলে যাচ্ছে। যে করিডোর দিয়ে তারা এসেছিল সেটা এখন বন্ধ। দেওয়ালে নতুন দরজা, যেগুলো আগে ছিল না। এক দরজার উপরে লেখা, তোমরা দেরি করে ফেলেছ। ফাটা মেঝের নিচে ছিল লোহার সিঁড়ি। দলটা বাধ্য হয়ে নিচে নামলো। এটা বেসমেন্টের নিচে আরো ঠান্ডা, আরো অন্ধকার। দেওয়ালে ঝুলছে পুরনো শিকল, মাটিতে ছড়িয়ে আছে মানুষের হাড়। একজন ফিসফিস করে বলল, এগুলো নিখোঁজদের হাড়। ঠিক তখনই সামনের অন্ধকারের দুটি আগুনের মতো চোখ জ্বলে উঠল। এবার ছায়া না, আকৃতি স্পষ্ট। উচ্চতা প্রায় চাঁদের সমান, চামড়া কালো, দেওয়ালের মতো কালো। হাত অস্বাভাবিকভাবে লম্বা। তার চারপাশে বাতাস কাঁপছে। কেউ কথা বলতে পারছে না। তার কণ্ঠ শোনা গেল, আমাকে এখানে দেখেছিল মানুষ। দেওয়ালে এক পাশে পাওয়া গেল পুরনো নথি। সেখানে লেখা, এই হাসপাতালে গোপনে চলত অদ্ভুত আচার। মানসিক রোগীদের ব্যবহার করা হতো এক বিশেষ আহ্বানের অনুষ্ঠানে। উদ্দেশ্য অমানবিক শক্তি ডেকে আনা, অমরত্ব পাওয়া। কিন্তু তারা যা ডেকেছিল তারা আর ফিরে যায়নি, বরং জায়গাটাকে নিজের করে নিয়েছে। হঠাৎ একজন সদস্য পাগলের মতো হাসতে শুরু করলো। সে বলল, ও আমাকে কথা দিয়েছে, আমাকে ছেড়ে দিবে। তারপর সে নিজেই অন্ধকারের দিকে হাঁটতে লাগলো। কেউ তাকে থামাতে পারেনি। অন্ধকার তাকে গিলে নিল। চিৎকার নেই, শুধু নিস্তব্ধতা। এখন দলে মাত্র 3 জন। তাদের একজন বলল, এটা আমরা পারবো না। ঠিক তখনই নিষিদ্ধ স্তরের দেওয়ালে একটা পূর্ণ প্রতীক জ্বলতে শুরু করলো। তার নিচে একটা নাম, দক্ষিণ আফ্রিকা, এক বৃদ্ধ তান্ত্রিকের নাম। আর নিচে লেখা, শেষ আশ্রয়। হাসপাতালের ভিতরে গর্জন উঠল। দেওয়াল কাঁপছে, আর সেই আগুনে দুটো চোখ ধীরে ধীরে এগিয়ে আসছে।
নিষিদ্ধ স্তরের বাতাস ভারী হয়ে আসছে। তিনজন দাঁড়িয়ে, পিছনে অন্ধকার, সামনে আগুনের মতো জ্বলতে থাকা দুটো চোখ। ইফরিত। তার উপস্থিতিতে দেওয়াল কাঁপছে। মাটির ভিতর থেকে যেন স্পন্দনের শব্দ আসছে, ধপ ধপ করে। হাসপাতালটা যেন জীবিত। তদন্তকারীদের একজন মাটিতে পড়ে থাকা পুরনো ফাইলটা তুলে নেয়। শেষ পৃষ্ঠায় লেখা, এই হাসপাতালের প্রতিষ্ঠাতা ডক্টর ইলিয়াস মার্টন গোপনে এক অমানবিক আচার শুরু করেছিলেন। তিনি বিশ্বাস করতেন মানুষের আত্মা হলো শক্তি, আর সেই শক্তি ব্যবহার করে অমর হওয়া যায়। তারা কয়েকজন তান্ত্রিককে নিয়ে একটি আহ্বান অনুষ্ঠান করে, কিন্তু তারা যা ডেকেছিল তা ছিল ইফরিত। আর আহ্বানের সময় একটি ভুল হয়েছিল, চুক্তি সম্পূর্ণ হয়নি। ফাইলের শেষে লাইনে লেখা, যদি চুক্তি অসম্পূর্ণ থাকে সেই জায়গাটা তার হয়ে যায়। দলের একজন ফিসফিস করে বলল, তাহলে এই হাসপাতাল এখন ওর শরীর। ঠিক তখন দেওয়াল থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। চাঁদের ফ্লাশটা জ্বরছে, মেচে ফেটে যাচ্ছে। ইফরিত এবার স্পষ্ট কণ্ঠে বলল, ওরা আমাকে বন্দি করতে চেয়েছিল, কিন্তু এই জায়গা আমার কারাগার নয়, এটাই আমার ঘর। তার চোখ দুটো তিনজনের দিকে স্থির। হঠাৎ একজন সদস্য মাটিতে পড়ে গেল। সে নিজের কানে হাত চেপে ধরেছে। সে চিৎকার করছে, চুপ কর, চুপ কর। অন্যরা কিছু শুনছে না, কিন্তু তার মাথার ভিতরে ইফরিত কথা বলছে, তোমার ভয় আমি জানি, তোমার পাপও। সে কাঁদতে কাঁদতে বলল, ও আমার বাবার কণ্ঠে কথা বলছে। তারপর সে হঠাৎ স্থির হয়ে গেল, চোখ খুলে ধীরে বলল, আমরা এখানে এসেছি কারণ আমাদের ডেকেছে। হাসপাতালের উপরে অংশে হঠাৎ আগুন ধরে গেল। কেউ আগুন দেয়নি। দেওয়াল জ্বলছে, কিন্তু ধোঁয়া উঠছে না। এই আগুন বাস্তব না, এটা সতর্কবার্তা। দলের বাকি দুইজন দৌড়াতে চাইল, কিন্তু নিষিদ্ধ স্তরের সিঁড়ি উধাও, উপরে যাওয়ার পথ নেই। দেওয়ালের ভিতর থেকে ভেসে উঠল আরেকটা প্রতীক, এক বৃত্ত। তার মাঝখানে একটি নাম, দক্ষিণ আফ্রিকা। সেই বৃত্ততান্ত্রিক, তার নিচে লেখা, সে জানে আগুনের ভাষা। একজন সদস্য কাপা গলায় বলল, এই নামটাই আমাদের একমাত্র আশা। ঠিক তখন ইফরিত গর্জে উঠল। দেওয়াল ফেটে তার লম্বা হাত বের হয়ে এলো। তার নখ মাটিতে আঁচড় কাটল, মাটি গলে যাচ্ছে। তিনজনের মধ্যে এখন বাকি দুইজন। তারা ফিট টিকিয়ে দাঁড়িয়ে, ইফরিত সামনে, তার কণ্ঠে হালকা হাসি। তোমরা চলে যেতে পারো, কিন্তু চুক্তি শেষ না হওয়া পর্যন্ত কেউ মুক্ত না। হাসপাতালের পুরো কাঠামো কাঁপছে। হঠাৎ উপরে অন্ধকার একটা পুরনো ঘণ্টা বেজে উঠল, টন টন শব্দে। সময়ের ইঙ্গিত। দুইজন একে অন্যকে দিকে তাকালো। তারা বুঝে গেল এই শক্তিকে থামাতে হলে দূর দেশে যেতে হবে, সেই বৃত্ত তান্ত্রিকের কাছে। কিন্তু বের হবে কিভাবে? ঠিক তখনই নিষিদ্ধ স্তরের মেঝে ফেটে নিচে আরেকটা পথ খুলে গেল। অন্ধকার আরো গভীর, আর সেই গভীর থেকে ইফরিতের ফিসফিস, নিচে এসে চুক্তি সম্পূর্ণ করো। নিষিদ্ধ স্তরের মেঝে ফেটে যে নতুন পথ খুলেছিল, সেই অন্ধকার গহ্বরে সামনে দাঁড়িয়ে আছেন দুজন। উপরে যাওয়ার পথ নেই, পিছনে আগুনের দরজা, সামনে অজানা গভীরতা। তারা বুঝে গিয়েছে পালানোর রাস্তা নেই, এটাই শেষ উত্তর। একজন বলল, নামতে হবে। তারা নিচে নামল।
লোহার সিঁড়ি শেষ না হতেই মাটি পাথরে বদলে গেল। এটা হাসপাতালের অংশ না, এটা অনেক পুরনো। দেওয়ালে খোদাই করা অদ্ভুত প্রতীক, মাটিতে পুরা মোমবাতির দাগ, মাঝখানে বিশাল এক বৃত্ত। বৃত্তটা চারপাশে মানুষের হাতের ছাপ, রক্ত দিয়ে আঁকা। হঠাৎ বাতাস গরম ভাব ছড়িয়ে পড়ল। ইফরিতের কণ্ঠ ভেসে এলো, এখানেই তারা আমাকে ডেকেছিল। দেওয়ালের ভিতরে যেন ছবি ভেসে উঠতে লাগলো। দুজন দেখতে পেল ডাক্তার ইলিয়াস মার্টন আর তার দল এই বৃত্তের চারপাশে দাঁড়িয়ে আছে। তাদের সামনে বাঁধা কয়েকজন রোগী। ডাক্তার বলছে, আমার শক্তি চাই, আমরা মৃত্যু চাই না। মোমবাতি জ্বলছে, মন্ত্র পড়া হচ্ছে। তারপর হঠাৎ বাতাস ভারী হয়ে যায়। দোয়ার ভিতর থেকে এক বিশাল ছায়া উঠে আসে। ইফরিত ডাকার ভয় পেয়ে যায়। চুক্তির শেষের অংশ পড়ার আগে একজন সদস্য পালিয়ে যায়। চুক্তি অসম্পূর্ণ, আর সেই মৃত্যুতেই বৃত্ত ভেঙে যায়। ইফরিত বন্দী না হয়ে পুরো জায়গাটা নিজের করে নেয়। দুইজন সদস্য এক বৃত্তর ভিতরে দাঁড়িয়ে আছে। হঠাৎ তাদের একজন শরীর কাঁপতে শুরু করলো। সে ধীরে বলল, চুক্তি সম্পূর্ণ করলে আমরা বের হতে পারবো। অন্যজন চমকে উঠল, তুই কি পাগল? সে শান্ত কণ্ঠে বলল, একজনকে থাকতে হবে, বদলে দিতে হবে। ইফরিতের হাসি ভেসে এলো, তোমরা দ্রুত শিখেছ। হঠাৎ সেই সদস্য অন্যজনকে ধাক্কা দিয়ে বৃত্তের বাইরে ফেলে দিল। সে নিজে বৃত্তের মাঝে দাঁড়িয়ে হাত ছড়িয়ে দিল, আমি চুক্তি সম্পন্ন করছি। দেওয়ালের প্রতীকগুলো আগুনের মতো জ্বলতে লাগলো। বাতাস ঘুরছে, মাটি কাঁপছে। ইফরিত ধীরে ধীরে তার সামনে নেমে এলো। তুমি বুঝে গেছ। হঠাৎ আগুনের ঘৃণ্য তৈরি হলো, চিৎকার। তার শরীর ধীরে ধীরে ধোঁয়ায় মিলিয়ে যেতে লাগলো, আর তার জায়গায় কালো ছায়া একটি নতুন অংশ তৈরি হলো। সে মানুষটা আর নেই, সে এখন এই জায়গার অংশ। বেঁচে থাকার শেষ সদস্য ভয়ে কাঁপছে। ইফরিত তার দিকে তাকিয়ে বলল, চুক্তি সম্পূর্ণ হয়নি, এটা শুধু শুরু। দেওয়ালের এক পাশে হঠাৎ একটা দরজা তৈরি হলো। উপরে যাওয়ার পথ। সে দৌড়ে সিঁড়ির বেয়ে উঠতে লাগলো। হাসপাতালের ভিতরে সব কিছু কাঁপছে। সে অবশেষে বাইরে বেরিয়ে এলো। ভোরের আলো, কিন্তু হাসপাতাল অক্ষত। কোনো আগুন নেই, কোনো ফাটল নেই, যেন কিছুই ঘটেনি। তার পিছনে ভেসে এলো একটা ফিসফিস, দক্ষিণে যাও। বেঁচে যাওয়ার সেই সদস্য হাঁটু গেড়ে বসে পড়ল। তার হাতে দেখা গেল একটা দাগ, আগুনের ভিত্তির চিহ্ন। তার চোখে আতঙ্ক। সে জানে এটা শেষ না। এখন তাকে যেতে হবে দক্ষিণ আফ্রিকায়, সে বৃদ্ধ তান্ত্রিকের কাছে। ভোরের আলোয় হাসপাতাল শান্ত, যেন কিছুই ঘটেনি। কিন্তু যে মানুষটা বেঁচে ফিরেছে, তার ভিতরে এখন ঝড়। তার নাম লিও। তার হাতে আগুনের বৃত্তের দাগ। দাগটা হালকা লালচে, ধীরে ধীরে জ্বলছে। সে বুঝতে পারছে ওটা শুধু দাগ না, এটা চিহ্ন। ওকে ছেড়ে দেওয়া হয়নি, ওকে পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে বের হওয়ার পর লিও লক্ষ্য করলো তার চারপাশে জিনিস বদলে যাচ্ছে। আয়নায় নিজের পিছনে ছায়া দাঁড়িয়ে থাকা। ঘুমালে আগুনের গন্ধ পায়। এক রাতে ঘুমের মধ্যে সে স্পষ্ট শুনল, দক্ষিণে যাও। আগুনের বাসা শুধু সে জানে। তার কানে আগুনের ফিসফিস। সে ইন্টারনেটে খুঁজতে শুরু করলো দক্ষিণ আফ্রিকা এক বৃদ্ধ তান্ত্রিক, যার নাম গোপন করে গবেষণাদের
মধ্যে লোকটা নাকি আগুন দিয়ে শক্তি বেঁধে রাখতে পারে। লিও সব বিক্রি করে দক্ষিণ আফ্রিকায় পথে রওনা দিল। বিমান যাত্রার সময় হঠাৎ তার হাতে দাগ জ্বলে উঠল। পাশের যাত্রী বলল, আপনার হাত থেকে ধোঁয়া উঠছে। লিও চমকে উঠল, কিন্তু কেউ আর কিছু দেখল না। দক্ষিণ আফ্রিকা এক নির্জন গ্রামে, মাটির ঘর, চারপাশে আগুনের চিহ্ন আঁকা। ড্যানিয়েল দরজায় কড়া নাড়তেই ভিতর থেকে কণ্ঠ, তুমি দেরি করে ফেলেছ। দরজা খুলে দাঁড়ালেন একজন বৃদ্ধ, চোখে গভীর, মুখ শান্ত, কিন্তু উপস্থিতি শক্ত। তিনি লিওর হাতে দাগের দিকে তাকিয়ে বললেন, ও তোমাকে ছেড়ে দেয়নি, ও তোমাকে পাঠিয়েছে। লিও কাপা গলায় বলল, আপনি জানেন ওটা কি? বৃদ্ধ শান্ত গলায় বললেন, ইফরিত, কিন্তু সে একা না। বৃদ্ধ ঘরের ভিতর থেকে একটা পুরনো মানচিত্র বের করলেন। তাতে দেখানো আছে বিশ্বের ভিন্ন জায়গায় আগুনের চিহ্ন। তিনি বললেন, এই হাসপাতাল ছিল তার দরজা, কিন্তু দরজা খুললে শুধু একজনের আসে না। লিওর গা ঠান্ডা হয়ে গেল। মানে? বৃদ্ধ ধীরে বললেন, যদি চুক্তি সম্পূর্ণ হয়, সে শুধু এই জায়গায় থাকবে না, সে ছড়িয়ে পড়বে। বৃদ্ধ মাটিতে আগুনের বৃত্ত আঁকলেন। লিওকে ভিতরে দাঁড়াতে বললেন। তিনি আগুন জ্বালালেন। হঠাৎ লিওর দাগ জ্বলতে শুরু করলো। দেওয়ালের ছায়া তৈরি হলো। ইফরিতের কণ্ঠে, তুমি তাকে বাঁচাতে পারবে না। বৃদ্ধর চোখ বন্ধ করে বললেন, আগুন আগুনকে মানে, কিন্তু আগুন ভয়কে খায়। আগুনের শিখা হঠাৎ নীল হয়ে গেল। লিও মাটিতে পড়ে গেল। সব কিছু শান্ত। লিও ধীরে চোখ খুলল। দাগটা এখন কালো। বৃদ্ধ গভীর শ্বাস নিয়ে বললেন, সময় কম, আমাদের আমেরিকায়। লিও স্তব্ধ। ফিরতে হবে। এখানে যা শুরু হয়েছিল সেটা শেষ করতে হবে, না হলে এই আগুন পৃথিবীর অনেক জায়গায় ছড়াবে। ধীরে আকাশে মেঘ জমছে, বজ্রপাত, আর খুব ধীরে আমেরিকায় সেই হাসপাতালের ভিতরে আবার জ্বলে উঠল দুটি আগুনের চোখ।